শ্রদ্ধা ভালোবাসায় বিশ্বনবীকে স্মরণ, ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় ঢল, মানবজাতির মুক্তির দিশারির আদর্শ অনুসরণের আহ্বান, ন্যায় ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়। ফোর মার্ডারের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবিতে সোচ্চার, রংপুরবাসী যৌক্তিক সময়ে জড়িতরা গ্রেফতার, সব ঘটনায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি বিমানবন্দরে স্বাগত জানালেন রাষ্ট্রপতি। দুই দেশের স্বার্থ নিয়ে আলোচনা, মির্জা ফখরুল ও তারেক রহমানকে থিম্পু সফরের আমন্ত্রণ। জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমানের ফ্লাইটে নারী যাত্রীর মৃত্যু, ওমানের মাস্কটে জরুরি অবতরণ, মরদেহ স্থানীয় হাসপাতালে স্থানান্তর, 1 ঘণ্টা পর ফের যাত্রা শুরু। এবং ওষুধের মূল্য নির্ধারণী নীতিমালা বাতিল করায় দাম নিয়ে নৈরাজ্যের সংখ্যা, 297টি অত্যাবশ্যকীয় ওষুধ এখন তালিকাবিহীন, বাড়তি খরচের দুশ্চিন্তায় রোগী। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মানবজাতির মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণে বিভিন্ন স্থানে বের হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস ও শোভাযাত্রা। সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, নীলফামারী, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলার সড়কে সড়কে মুসল্লিদের ঢল নামে। প্রিয় নবীর আগমনের দিনটিকে ঘিরে হাজারো মানুষ সবুজ পতাকা আর ব্যানার হাতে অংশ নেন শোভাযাত্রায়। প্রদক্ষিণ করা হয় বিভিন্ন সড়ক, অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। মোনাজাতে সবার সুখ শান্তি, বিশ্ব মুসলিম উম্মার উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়। অংশগ্রহণকারীরা জানান, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ এবং শিক্ষা ছড়িয়ে দেয়াই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বর্ণাঢ্য আয়োজনে জেলায় জেলায় পালন হচ্ছে ঈদে মিলাদুন্নবী। সে খবর আমরা জানবো। চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম, রাজধানীর মিরপুরে আদনান তুর্য এবং নীলফামারীতে আছেন শাকির হোসেন বাদল। আমরা শুরুতেই যাব শফিকের কাছে। শফিক, আওলাদ রসুল আল্লামা সাবির শাহকে বহন করা সে কাছে ঘেরা গাড়িটি এই মুহূর্তে নগরীর ওয়াসা মোড় এলাকায় রয়েছে। সেখান থেকে এখানে আসতে আরও 10 থেকে 15-20 মিনিট সময় লাগবে। ইতিমধ্যে কিন্তু যে মূল যে সড়ক অর্থাৎ যে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বন্দর যাওয়ার যে মূল সড়ক, চট্টগ্রাম একমাত্র সড়ক, সেখানে লাখো মানুষের একবার কানায় কানায় পূর্ণ হয়েছে, পিঁপড়ার মতো বলা যায়। একবার তারা বলছে, আয়োজক কমিটি করেছে 50 লাখেরও বেশি মানুষ হবে, কারণ এরকম মানুষ প্রায় 5 থেকে 6 কিলোমিটার এলাকা জুড়ে যেখানে যাবেন সেখানে শুধু এরকম মানুষ আর মানুষ। আমরা একটু পেছনের প্রান্তে দেখানোর চেষ্টা করি, সেখানে আরও মানুষের উপচে পড়া ভিড় আরও বেশি। ফ্লাইওভারের উপরে হাজার হাজার, মানে বিভিন্ন ভবনের ছাদে হাজার হাজার মানুষ। এবং এই যে আয়োজন, এটি 1974 সাল থেকে হয়ে আসছে। এই আয়োজনটি আমরা একটি পশ্চিম প্রান্তে দেখানোর চেষ্টা করি। এক প্রান্ত দেখানো, অপর প্রান্তে কিংবা মানুষের ভিড়। এই প্রান্ত দিয়ে কিছুক্ষণ পরে কিন্তু আওলাদ রসুল আসবেন, তাকে দেখার জন্য কিন্তু মানুষের ভিড়। বিভিন্ন ফ্লাইওভারে, বিভিন্ন ভবনে, আশেপাশে যে সড়ক রয়েছে সেখানে একেবারে কানায় কানায় পূর্ণ। তাদের একমাত্র উদ্দেশ্য এটি আওলাদ রসুলকে দেখা। এই যে নির্বিঘ্ন করার জন্য এই আয়োজনটাকে প্রায় 10,000 স্বেচ্ছাসেবক টিম কাজ করছে এবং র্যাব, পুলিশ সদস্য, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছে। এটি করা হয়ে থাকে আঞ্জুমানে রহমানের সুন্নিয়ত ট্রাস্টের আয়োজনে। এটি 55তম যে আসর। এটির মূল উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে পৃথিবীতে এসেছেন, তার আগমনকে স্বাগত জানার জন্য, তার আগমনকে বরণ করে নেওয়ার জন্য পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় চট্টগ্রামে কিন্তু এই সর্ববৃহৎ জুলুস হয়ে থাকে, যেটিকে পৃথিবীর অন্যতম বড় জুলুস বলা হচ্ছে আনন্দ মিছিল। অর্থাৎ এই বর্ণাঢ্য র্যালিকে দেখার জন্য শুধু চট্টগ্রাম নগরী না, আশেপাশে যেই 15 থেকে 16টি উপজেলা রয়েছে, 3 পার্বত্য জেলা রয়েছে, কক্সবাজার রয়েছে, সেখান থেকে মানুষের ভিড় জমছে। এবং এই যে র্যালির মূল বার্তা হচ্ছে রাসূলুল্লাহ ইসলামের যে শিক্ষা, সেই শিক্ষা উজ্জীবিত করে বিশ্ব মুসলিমকে একত্র করা এবং মুসলমানদের ঐক্যের ডাক দেওয়া। তারা বলছেন এবারে যে বার্তা থাকবে এটি হচ্ছে পুরো বিশ্ব মুসলিম এক হবে এবং মানবতার কল্যাণে কাজ করবে। ইসলাম ধর্ম শুধু ইসলামের জন্য, মানবতার কল্যাণ, অন্যান্য ধর্মের জন্য এই ইসলাম ধর্ম। তো কিছুক্ষণ পরে এই যে আমরা যে চত্বরে, এই মুহূর্তে আমি মুরাদপুরে যেখানে দাঁড়িয়ে আছি, এই চত্বরে কিছুক্ষণ পরে কিন্তু আল্লামা তাহের শাহকে বহনকারী সেই
এই বর্ণাঢ্য র্যালিটি এখানে আসবে। এখানে আসার পরে কিন্তু প্রায় আধা ঘন্টা পরে সেটি শেষ হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালির কথা, এবং এই মুহূর্তে চলে যাচ্ছি নীলফামারীতে বাদলের কাছে। পবিত্র ঈদে মিলাদুন নবী, আমাদের প্রিয় নবী এবং মুসলিম উম্মার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের জন্মদিন। তিনি ছিলেন বিশ্বের মুসলিম উম্মার শান্তি এবং সাম্যের প্রতীক। তারই জন্মদিন উপলক্ষে আজকের নীলফামারীতে চলছে ভাব গাম্ভীর্য বজায় রেখে ধর্মীয় উৎসব ও উন্মাদনা। আপনারা দেখছেন যে এই মাঠে এখন অল্প কিছুক্ষণের মধ্যেই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এই দোয়া শেষ আখরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখরি মোনাজাত করবেন সৈয়দ শাহ আহমেদ জামাল আশরাফি আল জিলানী। তিনি আজকের এই সকাল থেকে যে আয়োজন, সারা সৈয়দপুরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে হাজার হাজার লোক এখানে এই রেলওয়ে মাঠে সমাবেত হয়ে যে জশ্নে জুলুস বের করেছিল, প্রায় 30 থেকে 40 হাজার লোকের সমাবেশের পর এখান থেকে একটি জশ্নে জুলুস বের হয়, যেটি সৈয়দপুরে প্রায় 10 কিলোমিটার পথ দীর্ঘ পথ পরিক্রমা করে আবার এই রেল মাঠে এসে সমবেত হয়েছে আখরি মোনাজাতের জন্য। আজকের এই দিনটিকে ঘিরে সৈয়দপুরে ছিল চরম ধর্মীয় উত্তেজনা। সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন বয়সী শিশু, কিশোর, পুরুষ তারা সকালে গোসল করে বিভিন্ন ধরনের নতুন নতুন পরিধেয় করে গায়ে সুগন্ধি লাগিয়ে আজকের এই জশ্নে জুলুসে অংশগ্রহণ করে। এটি একটি ঐতিহাসিক জুলুস বলা যায়, যে প্রায় 30 থেকে 40 হাজার লোকের সমাবেশ ঘটেছিল এই জশ্নে জুলুসের। অল্প কিছুক্ষণের মধ্যে এই জশ্নে জুলুসের আয়োজন করেছে আঞ্জুমানে গাউসিয়া ও আহলে সুন্নাত ওয়াল জামাত। এটি এখন অল্প কিছুক্ষণের মধ্যেই দেখছেন যে আপনারা মঞ্চে বসে আছে যিনি আখরি মোনাজাত পাঠ করবেন, তিনি হলেন সৈয়দ শাহ আহমেদ জামাল আশরাফি আল জিলানী। অল্প কিছুক্ষণের মধ্যে আখরি মোনাজাতের মধ্যে দিয়ে আজকের এই সৈয়দপুরে ঈদে মিলাদুন নবী পালনের যে জশ্ন জুলুসের উৎসব সেটি শেষ হবে। এই ছিল আমার কাছে নীলফামারী সৈয়দপুর থেকে ঈদে মিলাদুন নবীর জশ্নে জুলুস নিয়ে সর্বশেষ। ঈদে মিলাদুন নবী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন নীলফামারী থেকে শাকির হোসেন বাদল, এবং এর আগে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবিতে আজও মানববন্ধন করছেন এলাকাবাসী। আমরা বিস্তারিত জানবো। জেলা প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল, সরাসরি যাব তার কাছে। হিমেল, আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, গত শনিবার রাতে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক যিনি রয়েছেন গণপতি রায় সহ তার পরিবারের 4 সদস্যকে কিন্তু হত্যা করা হয় রংপুরের যে মাছুয়াপাড়া রয়েছে সেখানে। এরপরে আমরা দেখেছি কয়েক ঘন্টার মধ্যে পুলিশ কিন্তু 2 জনকে, সিদ্ধার্থ এবং মুগ্ধ নামে 2 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পরে আমরা দেখি যে পুলিশ যে প্রেস ব্রিফিং করে সেখানে মানববন্ধন, এখানে আমরা দেখেছি পুলিশ এই প্রেস ব্রিফিংয়ে কিন্তু তারা বলে যে আসলে প্রথমেই যে গণপতি রায় তাকে আসলে ছাদে হত্যা করা হয়, এরপরে পর্যায়ক্রমে আসলে তাদেরকে 2 জনকে ছাদে হত্যা করার পরে কিন্তু তার যে ছোট ছেলে প্রীতমকে তাকে বাসার ভিতর হত্যা করা হয়। আমরা দেখেছি যে গতকাল কিন্তু 164-এ যে জবানবন্দি দিয়েছেন সিদ্ধার্থ এবং মুগ্ধ, সেখানে কিন্তু পুলিশ এবং যে আসামি তাদের কথার ভিত্তিতে কিন্তু আসলে ধোঁয়াশা সৃষ্টি হয়, এমনটাই কিন্তু আসলে এই মানববন্ধনকারীরা বলছেন। আজকে আমরা দেখছি
রংপুর জেলা স্কুলের যিনি সাবেক শিক্ষক রয়েছেন এবং তার পরিবারের সদস্যদেরকে যে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি সুশাসনের যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু মানববন্ধন করছেন, বিক্ষোভ করছেন। এছাড়াও বাংলাদেশ যে কমিউনিস্ট পার্টি রয়েছেন এবং বিভিন্ন দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু কয়েকদিন ধরে রংপুর প্রেস ক্লাব, রংপুর জেলা স্কুলের সামনে আমরা দেখেছি যারা সাবেক শিক্ষার্থীরা রয়েছেন, তারাও কিন্তু আসলে এই সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের কিন্তু তারা দাবি জানাচ্ছেন। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, সেদিন কিন্তু আসলে পরপর 4 জনকেই একই বাড়িতে কিন্তু হত্যা করা হয়। সেদিনে কিন্তু আসলে বিদ্যুতের লাইন কিন্তু বন্ধ করে দিয়ে আসলে এই নাটকীয় হত্যাকাণ্ড চালায় মুগ্ধ এবং আসলে সিদ্ধার্থ, এমনটাই কিন্তু পুলিশ আমাদেরকে প্রেস ব্রিফিং এ জানিয়েছেন। এবং প্রথমে কিন্তু আসলে যে গণপতি রায় তাকে হত্যা করা হয়, এর দাবিতে কিন্তু আসলে সারা দেশের মতো রংপুর আমরা দেখেছি আসলে এই যাতে রায়ের সুষ্ঠু তদন্ত করা হয় এবং দোষীদের যাতে শাস্তি দেওয়া হয় এবং আরো এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়, এর দাবি কিন্তু এই মানববন্ধন থেকে জানানো হচ্ছে। তো এই ছিল রংপুর থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রংপুরের 4 মার্ডারের বিষয়ে যারা দোষী রয়েছেন তাদের শাস্তির দাবিতে মানববন্ধন করছে, সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন রংপুর থেকে সহকর্মী রেদওয়ান হিমেল। রংপুরের এই 4 মার্ডারে গ্রেফতার 2 আসামি সিদ্ধার্থ ও মুগ্ধকে ডোপ টেস্টের প্রস্তুতি চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ড ঘিরে ওঠা সব প্রশ্ন সামনে রেখে তদন্তের কথা জানিয়েছে মহানগর ডিবির পরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী। তবে পুলিশের তদন্তে সন্তুষ্ট নন মামলার বাদী ও নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। শাকিল মাহমুদের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশা। মা বাবাকে হারানোর পর ছোট ভাই গণপতি চক্রবর্তীকে সন্তানের মতোই মানুষ করেছিলেন বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। সেই সন্তানতুল্য ভাই সহ পুরো পরিবারের শ্রাদ্ধ করতে হয় তাকেই। 4 জনকে মাত্র 2 জন হত্যা করেছে পুলিশের এই বক্তব্য কোনোভাবেই মানতে পারছেন না গোপীনাথ চক্রবর্তী। তদন্ত নিয়েও রয়েছে তার অসন্তুষ্টি। প্রকৃত ঘটনা উন্মোচনে আরো গভীর ও নিরপেক্ষ তদন্তের দাবি তার। মনে হচ্ছে এই চক্রান্তের পিছনে বড় কারণ আছে। 2টা পিসি ছাওয়ায় 4টা লোক খুন করা সম্ভব 2টা লোকের পক্ষে। আমরা চাচ্ছি একটা কঠিন তদন্ত, সুষ্ঠু তদন্ত, এর ভিতরের রহস্য কি আছে, বাইরের রহস্য কি আছে। চাঞ্চল্যকর মামলাটির তদন্তভার সোমবার কোতোয়ালি মেট্রো থানা থেকে হস্তান্তর করা হয়েছে রংপুর মহানগর ডিবিতে। নতুন তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী বলেন, মামলাটি ঘিরে ওঠা সব প্রশ্নকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এই যে প্রশ্নগুলো যার যার মনে জাগতেছে বাদী পক্ষ সহ, এই প্রশ্নগুলো বিশ্লেষণ করা নিবিড়ভাবে এবং সুষ্ঠু শান্তভাবে আমাকে তদন্ত করার সুযোগ দিতে হবে এবং আমি সেটা করবো ইনশাল্লাহ। এরই মধ্যে গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্টের প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। সকালেই মাদকের ডকেটটা পেয়েছি, অলরেডি আমি ড্রপ টেস্টের জন্য আবেদন করেছি, কালকে এটা চলে যাবে ইনশাল্লাহ। গত 22 আগস্ট রাতে রংপুর নগরীর কামাল কাসনার মাঝুয়াপাড়ার নিজ বাসা থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী ও ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সীমান্ত দাস নামে এক সাক্ষী আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রংপুরে 4 খুনে জড়িতদের যৌক্তিক সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। প্রতিটি ঘটনাতেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে পবিত্র ঈদ মিলাদুন্নবীতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে তিনি আরও বলেন, অপরাধ দমনে গুরুত্বের সঙ্গে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশকে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত করা হবে, তবে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়। একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রংপুরের ঘটনায় জড়িতদের নির্মূল করা হবে। রংপুরের 4টি প্রাণ চলে গেল। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। না হলে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা শুনতে করছে। কারা এর সাথে জড়িত রয়েছেন, কোথায় কিভাবে এরা গড়ে উঠেছেন, এদের গোপন আস্তানা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। যৌক্তিক সময়ের মধ্যে সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। এরকম রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি। জেদ্দা চট্টগ্রাম ঢাকা রুটে
চলাচল করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-136 ফ্লাইটে এক যাত্রী মারা গেছেন। বুধবার জেদ্দা থেকে ছড়ে আসার পর ওই যাত্রী অসুস্থ হয়ে পড়লে ওমানের মাস্কাটে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। পরে ওমান পুলিশ অনুমতি দিলে চট্টগ্রামের বাসিন্দা বেগম সানোয়ারার মরদেহ তার সহযাত্রীর ছেলের সঙ্গে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। মাস্কাট বিমানবন্দরে 1 ঘন্টা অবস্থানের পর ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। সময় সংবাদে আরও থাকছে, বাংলাদেশ সহ সব দেশ থেকেই নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে শ্রমিক নিচ্ছে মালয়েশিয়া। সিলেকশনকে সিন্ডিকেট আখ্যা কারো কারো। অহেতুক বাজার অস্থির না করার পরামর্শ। সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে ঢাকায় যাত্রা বিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। বিমানবন্দরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান ভুটানের রাজা। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। রাষ্ট্রপতি ভুটানের রাজাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ভুটানের রাজাও রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভুটান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। সম্প্রতি ওষুধের মূল্য নির্ধারণের নীতিমালা বাতিলের পর হযবরল দশা দেশের বাজারে। একই আদেশে বাতিল হয়ে যায় 297টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা। ফলে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়েছে 3 দশক আগের ব্যবস্থাপনা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এতে বাজারের নিয়ন্ত্রণ হারানো সরকার দাম নিয়ে নৈরাজ্য সৃষ্টি করবে কোম্পানিগুলো, যে কারণে বাড়তি খরচের চিন্তায় আছেন রোগীরা। সোহেল কুরেশির ক্যামেরায় নাইম হাসানের রিপোর্ট। বাজারে ওই ওষুধগুলো অনেকেই মার্কেটে নাই। লস দিতে কেউ বানাবে না। দরিদ্র মানুষ তারা ঘটি মাটি বেচে উচ্ছেদ হয়ে যাচ্ছে। ষাটোর্ধ্ব রমিজউদ্দিন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ সহ নানা জটিলতায় ভুগছেন তিনি। দীর্ঘদিন ধরে গড়ে প্রতি মাসে 4 থেকে 5 হাজার টাকার ওষুধ কিনে খেতে হয় রমিজউদ্দিনকে। ভালো নেই রমিজের স্ত্রী আসমাও। এর মধ্যে অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নির্ধারণী তালিকা বাতিলের খবরে চিন্তার ভাঁজ তাদের কপালে। আমাদের মধ্যবিত্ত লোক, আমরা খুব কষ্টে আছি। আমরা মানুষের কাছে না চাইতে পারি। জায়গা যেমন ব্যস্ত হইব, এটা ব্যস্ত হইব, ধার করতে হইব, কর্জ করতে হইব, ভিক্ষা করতে হইব, খাইয়া বাঁচতে হইব। আমাদের মতো মধ্যম ফ্যামিলিগুলা পয়সা থাকা অনেক কঠিন। 1994 সালে 117টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা তৈরি করে সরকার। চলতি বছরের শুরুতে অন্তর্বর্তী সরকার সেটি বাড়িয়ে 297টিতে উন্নীত করে। তবে চলতি মাসে সেই তালিকা বাতিল করে বর্তমান সরকার। রাজধানীর কয়েকটি ফার্মেসি ঘুরে দেখতে চাই আমরা। সরকারের মূল্য বেঁধে দেওয়া কতগুলো ওষুধ মিলছে এসব ফার্মেসিতে। মেটাকল মানে এটা কোনটা? এটা কি? এটাও নাই। হ্যাঁ, এমপিসিলিনটা নাই ভাই। এমপিসিলিনটা এখন পাবেন না। বেনজাইন পেনিসিলিনটা এটা নাই, এটা সমস্যা। তার মানে অর্ধেকের বেশি ওষুধ বর্তমানে বাজারেই নেই। কেন নেই এমন প্রশ্নে ঔষধ শিল্প সমিতির সাফ উত্তর, লোকসান দিয়ে কোনো ওষুধ তৈরি করবে না কোম্পানিগুলো। সরকার একটা এসেনশিয়াল ড্রাগের লিস্ট করবে, সেটা সে অ্যাভেলেবেল করবে। এটা সরকারের কাজ। এখানে আমাদের সাথে কোনো ইস্যু নাই। আমাদের ইস্যু হলো আমরা বানাবো, যদি আমার প্রফিটেবিলিটি না থাকে আমি তো বানাবো না। ঔষধের দাম নির্ধারণ সরাসরি কোম্পানির হাতে চলে যাওয়ায় খোলা বাজারে চলছে নৈরাজ্য। টার্মিনাফিন একই জিনিস, এইটার দাম হলো 20 টাকা পার পিস। আর একটা কোম্পানি আছে, এটার দাম হলো 50 টাকা পার পিস। আর একটা কোম্পানি আছে টার্মিনাফিন 250, এটা 60 টাকা পার পিস। 20 টাকাটা যে কাজ করে, ওই 60 টাকা দাও একই কাজ করে। বিক্রেতারা বলছেন, মূল্য তালিকা বেঁধে দেওয়া থাকলে সব কোম্পানিকেই একই দামে ওষুধ বিক্রি করতে হতো। দাম নিয়ে এই নৈরাজ্য হতো না। ওষুধ কোম্পানিগুলো লাগাম ছেড়ে দাম বাড়াবে তাদের ইচ্ছা মতে। নিয়ন্ত্রণ গভর্নমেন্টের হাতেই থাকা উচিত। তার কারণ হচ্ছে যাতে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। তবে ঔষধ প্রশাসন বলছে, সব দিক বিবেচনায় রেখে অত্যাবশ্যকীয় ওষুধের নতুন তালিকা তৈরির কাজ চলছে। এমন একটা লিস্ট আসবে, আশা করি যে লিস্টে বেশিরভাগ মানুষ উপকারের মধ্যে পড়বে এবং ইন্ডাস্ট্রিও সেটা সাপোর্ট করবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বাজারের উপর ওষুধ প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। আমার ধারণা এরকম, ওষুধ কোম্পানিগুলোর যে অ্যাসোসিয়েশন আছে তারা সরকারকে এসে একটা চাপ দিয়েছে এবং সরকার আর কোনো কিছু চিন্তা না করে, আর কোনো কিছু না দেখে স্ট্রেট বাদ দিয়ে দিয়েছে।
আপনি যদি খোলা বাজারে এইভাবে অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা ছেড়ে দেন, প্রচণ্ড মূল্যবৃদ্ধি হবে। এখানে প্রতিযোগিতার বদলে এখানে সিন্ডিকেট করে দাম বাড়ানো হয়। নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাবশ্যকীয় ওষুধ তৈরি করে জনগণের প্রাপ্যতা ও চাহিদা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একজন রোগীর কাছে ওষুধ মানে জীবন বাঁচানোর লড়াই। দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যয় চালাতে যেয়ে সর্বশান্ত বহু পরিবার। এমন অবস্থায় ওষুধের প্রাপ্যতা ও দাম নিয়ে যদি চলে নৈরাজ্য, তার মাসুল গুনতে হয় সাধারণ মানুষকেই। রোগীর স্বার্থ রক্ষায় ওষুধের বাজার কতটা নিয়ন্ত্রণ করতে পারছে রাষ্ট্র, সেই প্রশ্ন রেখেই শেষ করতে চাই। নাঈম হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। পাকিস্তানের ইসলামাবাদে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে 15 নবজাতকের মৃত্যু। জীবিত উদ্ধার 1। এসিড বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা। এবার বাণিজ্যের সংবাদ। মূল্যসীমা ছাড়াই ক্রয় বিক্রয় চুক্তির মাধ্যমে যে কোনো পরিমাণ পণ্য আমদানি করা যাবে, এমন সুযোগ দেওয়া হয়েছে নতুন আমদানি নীতি আদেশে। বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার আমদানি নীতি আদেশ 2026-2029 জারি করেছে। 2029 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এটি কার্যকর থাকবে। এই নীতিতে রফতানি বহুমুখীকরণ এবং উচ্চ মূল্য সংযোজন সম্পন্ন পণ্যের রফতানি বাড়াতে রফতানিমুখী বিভিন্ন শিল্পের কাঁচামাল ও উৎপাদন উপকরণ আমদানির সুযোগ বাড়ানো হয়েছে। সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানি করা যাবে। এছাড়া নতুন আমদানি নীতিমালায় 28 শ্রেণীর পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ পণ্যের বাইরেও এমন কিছু পণ্য রয়েছে যেগুলো শর্ত পূরণ সাপেক্ষে আমদানি করা যায়। মেহেরপুরে নিজ বাড়িতে বাবা মা ও কলেজ ছাত্রীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। পুলিশ জানায় শহরের লর্ড মার্কেট এলাকায় সেলিম হোসেন, রেবেকা খাতুন ও তাদের মেয়ে স্মৃতি খাতুন মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন। 1:30টার দিকে সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করে ট্রাক চালক সায়ন এ সময় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে স্মৃতির ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বাবা মা ছুটে আসলে তাদেরও কুপিয়ে আহত করে পালিয়ে যায় ওই যুবক। অভিযুক্ত সায়ানকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। আবারও ঈদে মিলাদুন্নবীর খবর জানাবো। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জশ্নে জুলুসের আয়োজন। সেখানে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর সোহরা উদ্যানে আজকে কিন্তু বিশাল বলা যায় যে পুরো ঢাকা শহরের যে সমাবেশগুলো তার সমন্বিত হয়ে সোহরা উদ্যানে বিশাল মজলিস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখানে মূলত আমরা দেখেছি সকাল 10টার পর থেকে জশ্নে জুলুস বের করেছিলেন একদম সোহরা উদ্যানের গেট থেকে সচিবালয় মোড় হয়ে ঘুরে তারা নাতে রাসূলের স্লোগান, বিভিন্ন যে ইসলামী সঙ্গীতগুলো রয়েছে সেগুলো পাঠ করে তারা কিন্তু লোকে লোকারণ্য বিশাল সমাবেশ নিয়ে এই সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন। এখানে মূলত যারা দেশবরেণ্য উলামায়ে কেরাম রয়েছেন তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নজরুল পাঠ করবেন, সেই সাথে তারা রসুলের আদর্শকে তুলে ধরবেন। এই মানব জাতির উপরে তার ত্যাগ তিতিক্ষা এবং তার আদর্শ যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে সেই বিষয়টি তুলে ধরবেন। আমরা দেখছি যে দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছেন এবং যখন মূলত এই জশ্নে জুলুসটি বের হয় আমরা দেখেছি সোহরাওয়ার্দী উদ্যান থেকে একদম বলা যায় যে দোয়েল চত্বর হয়ে পুরো সচিবালয়ের যে সড়কটি রয়েছে সেই সড়ক পর্যন্ত ছেয়ে গিয়েছিল। সকলের মধ্যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করার যে প্রীতি সেটি আমরা দেখেছি এবং সকলেই চান যে তার আদর্শ ধারণ করে সামনের দিনে বাংলাদেশকে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা। তো সব মিলিয়ে সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল এই মুহূর্তে। শফিকুজ্জামান রুবেল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি যাব সেখানে। প্রচেষ্টা নেওয়া হয়েছে। বন্ধুরা আমার, এই নেতৃত্বের, এই সুমহান দুই নেতৃত্বের ছোঁয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড়ে উঠেছে। আজকে প্রান্তর থেকে প্রান্তরে, জনপদের পর জনপদ বিএনপির একটি শক্তিশালী ঘাঁটি রয়েছে।
সারা বাংলাদেশ বিএনপি একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপির নেতৃত্ব একটু আজানের জন্য 2 মিনিট একটু অপেক্ষা করি। শোনা যাচ্ছে তো আজকে দিনটা তো একটু সেন্সিটিভ না। সরাসরি ছিলাম রাজধানীর নয়াপল্টনে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী তিনি কথা বলছিলেন, আমরা সরাসরি ছিলাম সেখানে। দেশের বাইরের খবর, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে অন্তত 15 নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের 3য় তলার গাইনি ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় দমকল কর্মীরা। স্থানীয় সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, ওই ওয়ার্ডে থাকা 16 শিশুর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী SM ইকবাল। ইমদাদ আত্মাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।